টিভিতে সংবাদ দিচ্ছে আজ রাতে শিল্পপতি আজমল সাহেবের খুন, কিন্তু খুনিকে পুলিশ ধরতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই খুনি সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ তদন্ত করছে। খুনিকে ধরার জন্য সরকার স্পেশাল অফিসার নিয়োগ করবে। অতি শীঘ্রই খুনি ধরা পড়বে। টিভিতে সংবাদ দেখছি আর জোরে জোরে হাসতেছি, কারণ খুনটা আমিই করেছি। এই ঢাকা শহরকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার জন্য মাঠে নেমে পড়েছি, সবার চক্ষুর আড়ালে। রুমে বসে দরজা লাগিয়ে দিয়ে নেশা করছিলাম। তখনই আমার রুমে বাবা চলে আসে। অপদার্থ কোথাকার, তোকে এজন্য বড় করেছি? এই দিনটা দেখার আগে আমার কেন মরণ হলো না? আমি নেশার জিনিসগুলো ফেলে দিয়ে দাঁড়িয়ে পড়ি। আসলে আমি বাবাকে খুব ভয় করি। আপনারা হয়তো ভাবছেন আমি একজন সন্ত্রাসী হয়ে সামান্য একটা লোককে কেন ভয় করব। গল্প বললে আপনি জানতে পারবেন। তোর মতো অপদার্থ কুলাঙ্গার সন্তান জন্ম দিয়ে আমি অনেক বড় পাপ করে ফেলেছি। তা না হলে আজ আমাকে এই দিন দেখতেই হতো না। আমি চুপচাপ দাঁড়িয়ে বাবার কথা শুনছি, কারণ পিতামাতার কথার জবাব দিতে নেই, সেই শিক্ষা আমি পেয়েছি। বাবা আরও কিছু কথা বলে বাহিরে চলে গেল। ও আপনাদেরকে তো পরিচয়টা দেওয়া হলো না। আমি রাহুল চৌধুরী, ইন্টার পাস করে ঘুরে বেড়াচ্ছি। কোনো ভার্সিটিতে ভর্তি হবার কোনো ইচ্ছাই নেই। মানুষের সেবা করার জন্য সব সময় প্রস্তুত থাকি। মা বাবার একমাত্র ছেলে, মা গৃহিণী। বাবার পরিচয়টা গল্পে জানতে পারবেন। এখন গল্পে ফেরা যাক। আমি তাড়াতাড়ি দরজা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ি আর মনে মনে ভাবতেছি আজকে বেঁচে গেছি, জানি না কাল সকালবেলা কি হয়। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা বাবা মার চিল্লাচিল্লির শব্দে ঘুম ভাঙে। বাবা বলছে, তোমার কুলাঙ্গার অপদার্থ ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি। কাল সারা রাত নেশা করেছে আর এখনো ঘুম থেকে ওঠার নামই নেই। আহা, আসতে বলো, ছেলেটা শুনতে পাবে। নবাবজাদাকে শোনার জন্যই তো বলছি। সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরবে আর রাতে বাসায় বসে নেশা করবে। এরকম সন্তান বাসায় থাকার চেয়ে না থাকাই ভালো। বাবা মার সাথে চিল্লাচিল্লি করে অফিসে চলে গেল। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই। তারপর নিচে এসে মার সাথে নাস্তা করতে বসি। তখন মা বলে, তুই এভাবে চলাফেরা করিস কেন? ভালো একটা ভার্সিটিতে গিয়ে ভর্তি হ, পড়ালেখা করে তোর বাবার মতো তুইও দেশের সেবা কর। আর প্রতিদিন রাতে নেশা করিস কেন? জানিস না তোর বাবা নেশাখোরদের দেখতে পারে না? পড়ালেখা করব মা, আর কিছুদিন পর নতুন বছরে। তারপর নাস্তা করে চলে এলাম বন্ধুদের আস্তানায়। আস্তানা আসতেই দেখি সবাই একসাথে বসে কি নিয়ে যেন আলোচনা করছে। আমি সেখানে গিয়ে বললাম, কি নিয়ে এখানে এত কথা হচ্ছে, আমি কি জানতে পারি? কিছু না ভাই, কালকে রাতে যে আজমল সাহেবের খুন হলো সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। শুনলাম থানায় নাকি স্পেশাল অফিসার নিয়োগ করবে। সেটা নিয়ে তোদের ভাবতে হবে না, আমি দেখে নিব। ভাই একটা কথা বলবো, আপনি রাগ করবেন না তো? হ্যাঁ বল, কি বলবি? ভাইয়া বলছিলাম কি, অনেকদিন তো হলো আমাদের একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তাতে কি হয়েছে? ঘুরতে যাওয়া হয়নি তা হবে। বলছিলাম কি ভাইয়া, আজকে তো কোনো কাজ নেই, তাই যদি সবাই মিলে একটু ঘুরতে যেতাম। ওকে, তাহলে চলো আজকে সবাই মিলে ঘুরে আসি। সবাই অনেক খুশি। আসলে এরা সবাই আমার সহপাঠী। এদেরকে নিয়ে আমি দেশের জন্য কাজ করি, লোকচক্ষুর আড়ালে। তখন 15-16টা বাইক নিয়ে ঘুরতে গেলাম একটা পার্কে। পার্কের মধ্যে সবাই ঘোরাঘুরি করছে। আমার একা একা ঘুরতে ভালো লাগে না, তাই একটা গাছের নিচে গিয়ে বসে পড়লাম। তখনই বাবা ফোন করে তার অফিসে আসতে বলে। আমি বাবার সাথে কথা বলে ফোনটা রেখে দিই। ঠিক তখনই কোথা থেকে একটা মেয়ে এসে আমার গালে চড় মারতে থাকে। আমি শুধু মেয়েটার দুই চোখের দিকে তাকিয়ে আছি। এই প্রথম কোনো মেয়ে জোনাকির আলোর মতো আমার মনে ভালোবাসার আলো ফুটালো। তার দুইটা চড় খেয়ে আমি আমার সারাটা জীবন তাকে ঘিরে দেখতে পেলাম। আমি শুধু মেয়েটাকে দেখছি, কোনো কথা বলছি না। মেয়েটা দেখতে যে এত সুন্দর যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন দুজনের নীরবতা ভেঙে মেয়েটি বলে উঠল, এই ছেলে, নিজেকে কি হিরো মনে করো? নিজের হিরোগিরি দেখাতে হলে অন্য কোনো মেয়ের পিছনে লুটুপুটু করো, আমার বান্ধবীর পেছনে না। এই শেষবারের মতো তোকে সুযোগ দিচ্ছি, যদি কখনো মনের পিছু নাও তাহলে আমার যে খারাপ তুমি তোমার জীবনেও দেখবে না। আমি শুধু মেয়েটার কথা শুনছি আর মেয়েটার পুরো শরীর ভালো করে দেখছি। মেয়েটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাই। আসলে এরকম মেয়ে আমার জীবনেও দেখি নাই। এই ছেলে, এরকম করে কি দেখছো? জীবনে কি কখনো মেয়ে দেখোনি? হ্যাঁ দেখেছি, কিন্তু তোমার মতো না। কি? একে তো আমার বান্ধবীর পেছনে ঘুরঘুর করো, তার উপরে আবার
আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। আমি জীবনেও কোনোদিন কোনো মেয়ের পিছনে ঘোরাঘুরি করিনি। ভুল হচ্ছে না আমার? এত অ্যাটিটিউড কোথা থেকে পাও হ্যাঁ? তখনই কোথা থেকে আরেকটা মেয়ে এসে মেয়েটাকে নিয়ে যায়। আমি শুধু মেয়েটাকে দেখছি, একদম মনের ভিতরে জায়গা করে নিয়েছে মেয়েটা। তখন সবুজ আমার কাছে এসে বলে, বড় ভাই, মেয়েটা আপনাকে চড় মেরে চলে গেল আর আপনি কিছুই বললেন না কেন? আরে পাগল, মেয়েটাকে আমার মনে ধরেছে, মানে মেয়েটার প্রেমে আমি পড়ে গেছি। এখন এখানে দাঁড়িয়ে না থেকে যা তাড়াতাড়ি তোদের ভাবির পিছনে। মেয়েটার সমস্ত ডিটেল আমার আজকের মধ্যেই চাই। রুবেল ও সবুজকে মেয়েটার পিছনে পাঠিয়ে দিলাম আর আমি সোজা বাবার অফিসে চলে আসলাম। বাবার অফিসে এসে পড়ে গেলাম আরেক ঝামেলায়। আসলে আমার বাবা পুলিশের এসআই, আজকে তার অফিসে স্পেশাল অফিসার আসবে, তাই বাবা আমাকে ডেকেছে তার অফিসে, মানে স্পেশাল অফিসারের সাথে আমার পরিচয় করিয়ে দিবে। থানায় বসে কফি খাচ্ছি, তখনই কয়টি গাড়ি থানার মাঠে এসে থামলো। তারপর কয়েকজন পুলিশ অফিসার গাড়ির ভেতর থেকে নেমে একটা গাড়ির দরজা খুললো। তখন গাড়ির ভেতর থেকে আমার চিচ্ছে না একটা মুখ নেমে সোজা অফিসের ভিতর চলে এলো। অফিসারকে দেখে আমি তো অবাক, কারণ এই স্পেশাল অফিসারটি হলো মেহমুদ, আমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড। আসলে আমরা যখন এসএসসি পড়তাম তখন মেহমুদ ও আমি সব থেকে ভালো বন্ধু ছিলাম। আমাদেরকে দেখে স্কুলের সবাই ভয় পেত। আমরা দুজনেই মারামারি স্কুল লাইফ থেকেই শিখেছি, কিন্তু কোনো এক কারণে তারা ঢাকা থেকে রাজশাহী চলে যায়। তারপর থেকে মেহমুদের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। এখন গল্পে আসা যাক। স্পেশাল অফিসার মেহমুদ অফিসের ভিতরে প্রবেশ করতেই থানার সবাই তাকে স্যালুট করলো, আমি বাদ দিয়ে সবাই। আমি তখন কফি খাওয়া বাদ দিয়ে দাঁড়িয়ে পড়ি। তখন অফিসার মেহমুদ আমাকে দেখে সোজা আমার কাছে চলে আসে, এসেই বলতে লাগলো, আরে বন্ধু, তুই এখানে? হ্যাঁ বন্ধু, তোকে দেখতে এসেছি। তা কেমন আছিস? আর এই থানায় কি করিস? মামলা টামলা খেয়েছিস নাকি? আরে না রে বন্ধু, মামলা খেলে কি 5 টাকা পাবো? সেটা ঠিক আছে, আমি যে এখানে আসবো তুই কিভাবে জানতে পারলি? আমি তো কিছুই জানতাম না, বাবা থানায় আসতে বললো তাই চলে এলাম। থানায় এসে দেখি তুই। আমি লক্ষ্য করলাম থানার সবাই আমার দিকে তাকিয়ে আছে। বাবা তো ড্যাব ড্যাব করে আমাকে দেখছে। তখন মেহমুদ বলল, আরে এদিক ওদিক কি দেখিস? রাহুল, এসআই স্যার কি তোর বাবা নাকি? হ্যাঁ, ইনি আমার বাবা। আরে আগে বলবি তো। তখন মেহমুদ বাবার পা ধরে সালাম করে। অফিসের সবাই তো অবাক, কারণ মেহমুদের কর্মকাণ্ড দেখে সবাই চুপচাপ দাঁড়িয়ে দেখছে। তারপর আমি, বাবা ও মেহমুদ মিলে অফিসের ভিতরে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে লাগলাম। আলোচনা শেষে আমি সেখান থেকে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে নিই, তারপর নিচে এসে লাঞ্চ করে রুমে গিয়ে শুয়ে পড়ি। বিকালবেলা ঘুম থেকে উঠে সবুজকে ফোন দেই, তারপর ফ্রেশ হয়ে আস্তানায় চলে আসি। আস্তানায় এসে সবুজ ও রুবেলকে ডাক দেই। কিরে, তোরা তোর ভাবির সব খবর এনেছিস? বড় ভাই, ভাবির সমস্ত খবর নিয়ে এসেছি। ঠিক আছে, এখন বল তোদের ভাবির কি কি খবর এনেছিস তোরা? হ্যাঁ, ভাবি হলো এই শহরের টপ বিজনেসম্যান যতীন চৌধুরীর মেয়ে। ভাবি ঢাকা ইউনিভার্সিটিতে অনার্স 3য় বর্ষে পড়ে। ভাবির পিছনে অনেক ছেলে ঘুরঘুর করে, কিন্তু ভাবি কাউকে পাত্তাই দেয় না। এভাবে মেয়েটার সম্পর্কে আরো কিছু বলতে লাগলো। তখন আমি বললাম, সবগুলোই তো শুনলাম, কিন্তু তোদের ভাবির নামটা যে বললি না। ও ভাইয়া, ভুলেই গেছি, ভাবির নামটাই তো জানা হয়নি। তাহলে তোরা কি করলি? যেটা আগে দরকার সেইটাই না জেনে চলে এলি, আর বলছিস সব খবর এনেছি। সরি ভাইয়া, আমরা এক্ষুনি গিয়ে জেনে আসতেছি। লাগবে না তোদের, আমি জেনে নেব তার কাছ থেকে। তারপর তাদের সাথে গল্প করতে লাগলাম। তখন রাশেদ ফোন করে বলে, ভাই আসলামের লোক আমাদের আটকে রেখেছে, প্লিজ ভাইয়া আমাদেরকে বাঁচান। কই তোরা? আসলামের এত বড় সাহস, তোদেরকে আটকে রেখেছে? তোরা কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি তোদের কাছে। রাহুল, তোর লোকদের বাঁচাতে চাইলে এক্ষুনি আমার আস্তানায় চলে আয়। আর হ্যাঁ, সাথে কাউকে নিয়ে আসবি না। ঠিক আছে, আমি একাই যাচ্ছি, প্লিজ ওদের কিছু করিস না। তখন ফোনটা কেটে দিয়ে সবুজ ও রুবেলকে বলি, তোরা এমনভাবে আসলামের আস্তানায় আসবি যেন একটা পিঁপড়াও না জানে। রাশেদকে আসলামের হাত থেকে বাঁচাতেই হবে। আমি একা চলে যাচ্ছি, তোরাও চলে আয়। তখন একটা গাড়ি নিয়ে আসলামের আস্তানায় চলে আসি। সেখানে আসতেই আসলামের কিছু লোক আমার থেকে আমার পিস্তল সহ সবকিছু নিয়ে নিল। তারপর আমাকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখে। তখন দেখি সেখানে থাকা সবাই আমাকে দেখে হাসতেছে। রাশেদকে দেখি, সেও হাসতেছে। তখন আসলাম বলল, রাহুল, তুই এত বোকা আমি আগে জানতাম না।
তুই জানিস রাশেদ আমার ছোট ভাই, তাকে তোর দলে রেখে কাজ করেছি শুধুমাত্র তোকে মারার জন্য। মনে পড়ে সেই দিন যেদিন তুই আমার বাবাকে মেরেছিলি? সেদিন এই দুই ভাই প্রতিজ্ঞা করি তোকে মারার। তোর জন্য এই শহরে আমি কিছুই করতে পারছি না, কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তোর মরণ নিশ্চিত। তুই আমার কিছুই করতে পারবি না। আমি যদি মারা যাই তাহলে তোরা আমার সাথে মরবি, কারণ আমার শরীরে টাইম বোম লাগানো আছে। তখন সবাই ভয়ে চুপচাপ হয়ে যায়। তারপর সবুজ আর রুবেল আমার সকল লোকদের নিয়ে চলে আসে। কিরে আসলামের বাচ্চা, তুই আমাকে মারবি? তুই? তোর মতো আসলাম আমাকে মারতে হলে আর একবার জন্ম নিয়ে আসতে হবে। এই তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? মেরে ফেল চালাকে। তারপর শুরু হয়ে যায় গোলাগুলি। গুলি চলতে চলতে কখন যে আমার শরীরে গুলি এসে লাগে আমি নিজেও বলতে পারি না। আমার একটা পা দিয়ে প্রচণ্ড রক্ত পড়ছে, এদিকে মাথা গরম হয়ে গেছে। তখন রাগের মাথায় আসলামের সকল লোকদের গুলি করে মেরে ফেলি। কে যেন পুলিশকে খবর দিয়েছে। পুলিশ দেখে সবাই পালিয়ে যায়, কিন্তু আমার পায়ে গুলি লাগার কারণে আমি পালাতে পারলাম না। তখন পুলিশ আমার হাতে অস্ত্র দেখে আমাকে ধরে নিয়ে যায়। আমার বন্ধুরা সবাই পালিয়ে যায়, তাই তারা বেঁচে গেছে। আমাকে থানায় নিয়ে আসা হয়। তখন বাবা আমাকে দেখে হতবাক। আমি যে পুলিশের কারাগারে থাকবো সেটা বাবা কখনো ভাবতে পারেনি। রাতে টিভিতে সংবাদ দিচ্ছে সন্ত্রাসী আসলাম শিকদারের খুন রাহুলের হাতে। খুনি ধরা পড়েছে, আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে। আমরা আশা করি খুনির যথেষ্ট শাস্তি হোক। পরের দিন আমাকে কোর্টে হাজির করা হলো। কোর্ট থেকে আমার 1 মাসের কারাদণ্ড দেওয়া হলো এবং 7 দিনের রিমান্ড। আপনারা হয়তো ভাবছেন আমি একজন সন্ত্রাসী, আমার তো লোক থাকা চাই। আসলে আমি লুকিয়ে লুকিয়ে কাজ করি। আমি যে সন্ত্রাসী সেটা বাংলাদেশের কেউ জানে না। আজকে কোর্টে হাজির হবার পর মনে হয় সবাই জেনে গেছে। এরপর 1 মাস পর আজকে আমি জেল থেকে বাসায় ফিরছি। বাবা মা ও পাড়ার কয়েকজন প্রতিবেশী আমাকে নিতে এসেছে। বাবা মার দিকে লক্ষ্য করলাম, তারা মনে হয় এই 1 মাস অনেক কেঁদেছে আমার জন্য। যাক ওসব কথা। বাসায় এসে ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিলাম। তারপর রুমে বসে মোবাইল টিপছি। তখন মা আমার রুমে এসে বলে, তুই কি চাস বাবা? তুই কি আমাদের মান সম্মান মাটিতে মেশাতে চাস? না মা, আমি এখন পড়ালেখা করব। আমি আর অপদার্থ থাকতে চাই না। তোমরা আমাকে ঢাকা ভার্সিটিতে ভর্তি করিয়ে দাও। আমি লেখাপড়া করে তোমাদের নাম উজ্জ্বল করব, এটা আমার প্রতিজ্ঞা। তাই কর বাবা। তোর বাবার কথা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তুই জানিস তুই এই 1 মাস জেলে ছিলি, আর এইদিকে তোর বাবা প্রতিদিন সারা রাত তোর জন্য কেঁদেছে। তুই এই খারাপ পথ থেকে ফিরে আয় বাবা। ঠিক আছে মা। তারপর মা রুমে চলে গেল। আমার শরীরটা অনেক ক্লান্ত, তাই একটু ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে যায় 3 দিন। আজকে 2021 সালের জানুয়ারি মাসের 1ম দিন। সবাই হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি। সবাই অনেক আনন্দ করছে। সবুজ ও রুবেল আমার বাসায় চলে আসে। তারপর তাদের সাথে কিছুক্ষণ গল্প করে তারপর নাস্তা করে নিলাম। বিকালের দিকে 3 জনে রাস্তায় হাঁটতেছি। তখন রাস্তায় থাকা একটা গাড়ির দিকে আমার চোখ পড়ে। দেখলাম সেই দিনের মেয়েটা আমার দিকে তাকিয়ে হাসতেছে। তারপর ড্রাইভার গাড়ি টান মারলে কোথায় যেন হারিয়ে যায়। আমি মেয়েটার গাড়ির দিকে তাকিয়ে আছি। সবুজ আমাকে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ আমার নেই। অনেকক্ষণ ডাকাডাকির পর আমার হুঁশ ফিরল। কিরে, মেয়েটার প্রেমে পড়ে গেছিস মনে হয়। হ্যাঁ, মেয়েটাকে অনেক ভালোবেসে ফেলেছি রে। থানায় শুধু তার কথাই ভেবেছি। এখন কি করবি? ভাবছি ভালো হয়ে যাব, আর ফোন টোন করবো না। নতুন বছরে কালকে ভার্সিটিতে ভর্তি হয়ে আসব। তাহলে আমাদের কি হবে? তোরা এই দিকটায় কাজ করবি, দরকার হলে আমি তো আছি। আরও কিছুক্ষণ গল্প করে যে যার বাসায় চলে গেলাম। তারপর ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। ও আপনাদেরকে তো একটা কথা বলা হয়নি, আমি ফেসবুকে গল্প লিখি, তাই বিছানায় বসে একটা গল্প লিখছি। গল্পের নাম বন্ধুর বোন যখন বউ। গল্প লিখতে লিখতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা মা ডাকছে। ঘুম থেকে ওঠ বাবা, আজকে যে তোর ভার্সিটির 1ম দিন। ভার্সিটি যাবি না? ওঠ তাড়াতাড়ি। তাড়াতাড়ি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নেই। তারপর কিছু হালকা নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। ভার্সিটি এসে দেখি সবাই নামি দামি পোশাক পরে ভার্সিটিতে ঢুকছে। শুধু আমি ফুটপাত থেকে কেনা একটা ময়লা কাপড় পরে ভার্সিটিতে ঢুকছি। ভার্সিটির সকলের মধ্যে আমি একদম খ্যাত ছেলে। সবাই আমাকে দেখছে আর হাসতেছে।
আমি কোনো দিকে মন না দিয়ে ক্লাসরুম খুঁজতে লাগলাম। ক্লাসরুম আমার আগে থেকেই চেনা আছে। ক্লাসে প্রবেশ করতে যাব, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে মেয়েটা মাটিতে পড়ে গেল। মেয়েটা মাটি থেকে উঠে আমার গালে ঠাস করে একটা চড় মারে। এই খেচ্ছিলে কোথাকার, দেখে চলতে পারিস না? সুন্দরী মেয়ে দেখলে গায়ে পড়তে ইচ্ছা করে। সরি, আমার ভুল হয়ে গেছে, পারলে ক্ষমা করে দিবেন। কলেজের প্রথম দিন তো, তাই তাড়াহুড়ার কারণে ধাক্কা লেগে গেছে। আচ্ছা যা, তোদের মতো খ্যাত ছেলেরা আর কি বা করতে পারে? ভার্সিটিতে তোরা তো শুধু মেয়েদেরকে ধাক্কা দেওয়ার জন্যই আসিস। বলছি না সরি, আমি দেখতে পারিনি। আরে যা যা, তোদের মতো খ্যাত ছেলেদের আমি ভালো করেই চিনি। মেয়েটি আমার সাথে আরো কিছুক্ষণ ঝগড়া করে নিজের ক্লাসরুমে চলে গেল। আমিও কিছু না ভেবে আমার ক্লাসরুমে চলে গেলাম। ক্লাসের সবার পিছনের সিটে গিয়ে বসে পড়ি। আমি একটা সিটে একাই বসে আছি। এখনো আমার কোনো বন্ধু হয়নি, হবেই বা কি করে? যেরকম খ্যাত সেজে আমি কলেজে এসেছি, ক্লাসের সবাই আমাকে দেখছে আর জোরে জোরে হাসতেছে। তখন ক্লাসে স্যার চলে আসে। Good morning, students. গুড মর্নিং স্যার। Good morning, sir. তারপর স্যার ক্লাসের সবার পরিচয় জানতে চায়। সবার পরিচয় শেষ করে তারপর আমার পরিচয় জিজ্ঞাসা করে স্যার। আপনারা তো আমার পরিচয় জানেনই, তাই বললাম না আর। তারপর 2টা ক্লাস করে ক্লাসরুম থেকে বাইরে বের হই। তারপর ভার্সিটির তেঁতুল গাছের নিচে বসে ভার্সিটির পরিবেশটাকে ভালো করে দেখতেছি। এমন সময় গেটের সামনে যেই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিলাম, সেই মেয়ে ও তার সাথে কয়েকটা মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। এই খ্যাত ছেলে, কে রে তুই? আর আমাদের জায়গায় বসেছিস কেন? এটা আপনাদের জায়গা, এখানে তো কোনো নাম লেখা নেই। আরো অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে পড়ুন। কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? আমি কখন আপনার মুখে মুখে কথা বললাম? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আমার সিনিয়র হবেন। তুই দাঁড়া এখানে, তোকে দেখাচ্ছি মজা। তখন মেয়েটা তার বান্ধবীদের নিয়ে সেখান থেকে গজগজ করে চলে গেল। আমি বসে বসে ভাবতেছি, যাহ বাবা, বেঁচে গেলাম। তখন একটা ছেলে এসে বলল, হ্যালো, আমি সাজ্জাদ, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, কিন্তু তুই করে বলতে হবে। ওকে। তারপর দুজনে মিলে আবারও ক্লাসরুমে চলে গেলাম। এবার সাজ্জাদ ও আমি একটা বেঞ্চে বসে ক্লাস করতে লাগলাম। স্যার ক্লাস করাচ্ছে, ঠিক তখন কয়েকজন ছেলে ক্লাসের ভিতর চলে আসে। পিছনে ওই মেয়েগুলো। একটা ছেলে সোজা আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে ক্লাসরুম থেকে বের করে নিয়ে যায়। ক্লাসের স্যার সহ সবাই তো অবাক, কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। তারপর আমাকে মাঠের মধ্যে এনে ছেলেটা আমাকে চড় মারে। এই ফকিন্নির বাচ্চা, তোর এত বড় সাহস! তুই আমার বোনের সাথে খারাপ ব্যবহার করার সাহস কোথা থেকে পেলি? যখন আরেকটা চড় মারতে যাবে, কিছু বুঝে ওঠার আগে ঠাস 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 করে 3টা চড় মারলো একটা মেয়ে। আপনারা ভাবছেন আমাকে না, ছেলেটাকে চড় মারে একটা মেয়ে। আপু, আপনি আমাকে খ্যাত ফকিন্নির ছেলেটার জন্য মারতে পারলেন? ছেলেটা আজকে নতুন ভার্সিটিতে এসেছে আর তার সাথে প্রথম দিনে মারামারি শুরু করে দিলি? আপু, ও প্রিয়ার সাথে খারাপ ব্যবহার করেছে, তাই তো ওকে মারতে এসেছি। আমি সব জানি, তোরা সবাই যা এখান থেকে। এখানে প্রিয়ারই দোষ ছিল। কলেজের সবাই তো আমাদেরকে দেখে হা হয়ে আছে, আর সাজ্জাদকে দেখি মনে হচ্ছে ভূত দেখছে। আমি শুধু মেয়েটাকে ভালো করে দেখছি, মেয়েটাও আমাকে দেখছে। তখন দুজনের নীরবতা ভেঙে মেয়েটি বলল, সরি, সেদিন আপনাকে ভুল বুঝে চড় মেরেছি। এরপরে 1 মাস আপনাকে এই সরি বলার জন্য কত খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি আপনাকে। আজকে যখন আপনাকে ভার্সিটিতে আসতে দেখি, আমি অনেক খুশি হই। তারপর থেকে প্রিয়ার অত্যাচার থাকে সব কথা। আপনার নাম কি? আমি রাহুল, ইন্টার পাস করে 2 বছর পর আজকে ভার্সিটিতে ভর্তি হয়েছি। ও, তখন আমি বলি, আপু আপনার নাম কি? এই ছ্যামড়া, আমি তোর কোন জন্মের আপু লাগি? হ্যাঁ, সরি আপু। আবার আপু? তুই থাক এখানে তোর আপু নিয়ে, আমি গেলাম। সরি, এবার হয়েছে? ইটস ওকে। আপনার নামটা তো বললেন না। আমার নাম মিতু, আমি অনার্স 3য় বর্ষে পড়ি, মানে তোর থেকে 2 বছরের সিনিয়র। আপনি আমার থেকে 2 বছরের সিনিয়র। তাতে কি হয়েছে? 2 বছর কোনো ব্যাপার না। মানে? তোকে বুঝতে হবে না। কলেজে কোনো সমস্যা হলে আমাকে বলবি।
তারপর মিতু আমার কাছ থেকে চলে যায়। তখন সাজ্জাদ আমার কাছে চলে আসে, তারপর বলতে লাগে, মামা প্রথম দিনে মেয়েটার প্রেমে পড়ে গেলে? তুই কি করে বুঝলি? মামা তোমার চেহারার রিয়াকশন দেখেই বোঝা যাচ্ছে তুমি মেয়েটার প্রেমে পড়ে গেছো। আমি এক ঝলক মুচকি হাসি দিয়ে ভার্সিটি থেকে দুজনার বাসায় চলে যাই। বাসায় আসতেই মা বলে, রাহুল, তোমার ভার্সিটির প্রথম দিন কেমন কাটলো বাবা? খুব ভালো মা, তোমাকে বলে বোঝাতে পারবো না। যা, এখন ফ্রেশ হয়ে আয়, আমি খাবার রেডি করছি। ওকে মা। তারপর রুমে এসে ফ্রেশ হয়ে নেই। মা খাবার রেডি করে আমাকে ডাক দিল। নিচে গিয়ে মা ও আমি একসাথে খাবার খেয়ে রুমে চলে এলাম। তখন সবুজ ফোন করে বলে, ভাইয়া এমপির ছেলে রিতাকে প্রপোজ করে, রিতা প্রপোজ অ্যাকসেপ্ট না করলে এমপির ছেলে রনি রিতার গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে, এতে তার শরীরের অনেকটা জায়গা পুড়ে যায়। আমরা এখন হসপিটালে আছি, আপনি তাড়াতাড়ি চলে আসেন। সবুজের কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। তাড়াতাড়ি গাড়ি নিয়ে হসপিটালে চলে আসি। হসপিটালে এসে দেখি রুবেলের পরিবারের সকলে কান্না করছে। আমি তাদেরকে সান্ত্বনা দিয়ে রুবেল ও সবুজকে নিয়ে চলে এলাম এমপির ছেলের আড্ডায়। ও এমপির ছেলের নামটা তো বলা হলো না, তার নাম রনি। রনির আড্ডায় এসে আমরা সকলে রুমাল দিয়ে মুখ ঢেকে নিই। তখন দেখি সব কয়টা নেশা করে পড়ে আছে। সবুজ ও কিছু ছেলে মিলে তাদের সবাইকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। বেশ কিছুক্ষণ পর সব কয়টার জ্ঞান ফিরে আসে। সবাইকে চেয়ারের সাথে বেঁধে রাখা দেখে রনি আমাকে বলল, কে রে তুই? তো সাহস কি করে হলো আমার আস্তানায় ঢুকে আবার আমাকে বেঁধে রেখেছিস? আজকে বিকেলে রিতার গায়ে এসিড ছুঁড়ে মেরেছিস, তোর মনে পড়ে? হ্যাঁ মেরেছি, কিন্তু ভাগ্য ভালো যে বেঁচে গেছে। কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন? রিতা তোর কি হয়? কি হয় শুনবি? তাহলে শোন। রিতা আমার ছোট বোন, আমার বন্ধু রুবেলের বোন, মানে আমারও বোন। তুই আমার বোনের উপর অ্যাসিড মেরেছিস। এখন বল আমি কি করব? কি, রিতা তোর বোন? হ্যাঁ, তুই আমার বোনের উপর অ্যাসিড মেরে অনেক বড় অন্যায় করেছিস। তোকে এই পৃথিবীতে আজ থেকে আর কেউ দেখতে পাবে না। কি, তোর মতো একটা সামান্য ছেলে মারবে আমাকে? তুই জানিস আমি কে? তুই সহ তোর 14 গোষ্ঠীর পরিচয় আমি জানি। তবুও তুই আমাকে মারবি? তোদের মতো ছেলে এই দেশের মাটির জন্য কলঙ্ক। তোদেরকে বাঁচিয়ে রাখলে আবার কোনো না কোনো মেয়ের ক্ষতি করবি। আমার বাবা যদি জানতে পারে তুই আমাকে মেরেছিস, তাহলে তো রক্ষা নেই। তোর বাবা আমায় ভালো করে জানে, কিন্তু মরার আগে তুই জেনে নে আমি কে। আমি এই শহরের টপ ক্রিমিনালদের মধ্যে একজন। কখনো রাহুলের নাম শুনেছিস? তাহলে তুই রাহুল? তোর নাম অনেক শুনছি, কিন্তু দেখি নাই। এবার দেখলি আমায়? তুই আমাকে মারতে পারিস না। আমার বাবা জানতে পারলে তুইও বাঁচতে পারবি না। সেটা পরে দেখে নিব। ভাই এত কথা বলছেন কেন? রনি আমার বোনের জীবনটা শেষ করে দিয়েছে, আমি একে মেরেই ফেলবো। তখন রুবেল একটা পিস্তল নিয়ে সবাইকে গুলি করে মেরে ফেলে। তারপর সবাই মিলে আস্তানায় চলে আসি। রুবেলকে হসপিটালে পাঠিয়ে দিয়ে আমি আমার বাসায় চলে যাই। এরপর ফ্রেশ হয়ে ডিনার করে নিই। ডিনার শেষে রুমে বসে গল্প লিখতে লিখতে ঘুমিয়ে পড়ি। পরের দিন রেডি হয়ে আবারও ভার্সিটি চলে আসি। ভার্সিটি এসে দেখি সবাই যে যার কাজ নিয়ে ব্যস্ত, মানে সবাই তাদের বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। তখন গেটে যেই মেয়েটার সাথে ধাক্কা খেয়েছিলাম সেই মেয়েটি আমার কাছে চলে আসে। হাই, আমি প্রিয়া। কালকের ব্যবহারের জন্য সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। বন্ধুদের মধ্যে এসব হতেই পারে। আচ্ছা, তুমি এরকম খ্যাত হয়ে কলেজে আসো কেন? আমার মতন গরিব আবার কিরকম হয়ে ভার্সিটিতে আসবে? আমি এমনই ঠিক আছি। তুমি কি জানো না, তোমাকে এরকম দেখতে আমার ভালো লাগে না। কি? কিছু না বলেই মেয়েটি ক্লাসে চলে গেল। এদিকে সাজ্জাদ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমার কথা শুনছে। কিরে মামা, তলে তলে অনেক দূরে এগিয়ে গেছিস মনে হয়। কিছু না, মেয়েটা বন্ধুত্ব করতে এসেছিল, তাই একটু কথা বললাম আর কি। তারপর দুজনে মিলে ক্লাসে চলে গেলাম। সবগুলো ক্লাস করে বাইরে বের হব, তখন দেখলাম আমার ক্রাশ মানে মিতু কয়েকটা মেয়ের সাথে কথা বলছে। আমি মিতুকে দেখছি, আজকে একদম লাল পরীর মতন লাগছে। যেই মিতুর নজর আমার দিকে পড়ল, মিতু সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এলো। এই ছেলে, এরকমভাবে কি দেখিস? কখনো কি মেয়েদের দেখিসনি নাকি? আসলে আমি আপনাকে দেখছি না, আপনার ভালোবাসায় হারিয়ে যাচ্ছি। কি? হ্যাঁ। তুই কবে থেকে আমায় ভালোবাসতে লাগলি?
যেদিন আপনি আমাকে পার্কে চড় মেরেছিলে সেদিন থেকেই এই মনের ভিতর আপনার নাম লিখে রেখেছি। কি? হ্যাঁ, আজকে মিতুকে যা লাগছে না, একেবারে অন্যরকম। আহা কি সুন্দর, আবার তার উপর লাল কালারের ড্রেস পরে আছে, সব মিলিয়ে ঝাক্কাস। আমি তো দেখেই হা হয়ে গেছি। তারপর মিতুকে আমি বললাম, আচ্ছা একটা কথা বলি, বলেন। আপনার বিয়ে হয়েছে? না, কেন? না মানে এমনি। তাহলে বয়ফ্রেন্ড আছে নিশ্চয়ই? কি বলছেন এসব? না সরি, মেয়েটার সাথে কথা বলতেছি আর পাশে দেখি প্রিয়া ফুলতেছে, তাই আর কিছু না বলে সাজ্জাদ ও আমি বাসায় চলে এলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। বিকেলের দিকে ঘুম ভাঙে। তারপর সবুজদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে কিছুক্ষণ পড়া পড়ে নেই, তারপর ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিছু হালকা নাস্তা করে ক্যাম্পাসে চলে গেলাম। গিয়ে একটা তেঁতুল গাছের নিচে বসে পড়ি। তখন প্রিয়া এসে বলে, তুই কালকের মিতুর সাথে এত কথা বলেছিস কেন? কেন, কারোর সাথে কথা বলা কি অপরাধ? না, অপরাধ না। তুই ওর সাথে আর কথা বলবি না। কেন? আমি মিতুকে ভালোবাসি, তাই ওর সাথে কথা বলছি। কি? হ্যাঁ, আমি মিতুকে এই ভার্সিটিতে আসার আগে থেকেই ভালোবাসি। তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? বুঝলাম না কিছু। রাহুল, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি কি করব? আমি মিতুকে ভালোবাসি, তোমাকে না। আমি পড়ে গেলাম আর এক বিপদে। একদিকে প্রিয়া আর অপরদিকে মিতু। যাক এসব কথা, সবগুলো ক্লাস করে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। বিকালবেলা ঘুম থেকে উঠে কিছু ভালো লাগছে না, তাই সবুজকে ফোন করে পার্কে আসতে বলি। তারপর আমি একটা গাড়ি নিয়ে পার্কে চলে যাই। তিনজন মিলে বসে বাদাম খাচ্ছি। তখন একটা সাদা কালারের গাড়ি এসে আমাদের সামনে থামলো। গাড়ি থেকে অনেকগুলো মেয়ে নামলো। সবার শেষে দেখলাম মিতুকে। একদম নীলপরীর মতো লাগছে। নীল কালারের শাড়ি পরে এসেছে, যা লাগছে না, আমি আবারও ফিদা হয়ে গেলাম। তখন আমি মিতুর সামনে গিয়ে বলি, হাই নীলপরি, বাদাম খাবে? না, আমি অন্যদের দেওয়া কিছু খাই না। কেন? অন্যরা কি তোমাকে বাদাম পোড়া খাইয়ে পটিয়ে নেবে? জি না, আমি এমনিতেই খাই না। কি ভাবলে আমার ব্যাপারে? তুমি কে যে তোমার ব্যাপারে ভাবতে হবে আমায়? আমি না তোমার ভালোবাসার মানুষ? কি? আরো কিছুক্ষণ কথা বলে মিতু তার বান্ধবীদের সাথে চলে গেল। শালার মেয়েরাও না ছেলেদের ভালোবাসা বুঝতে পারে না। কি রোমান্টিক মুডটা না ছিল, দিল তো নষ্ট করে। তারপর আমরা তিনজন অনেক রাত পর্যন্ত ঘোরাঘুরি করলাম। রাত 12টা 15 মিনিটের মতো হবে। দেখলাম কয়েকজন লোক পিস্তল নিয়ে একটা গাড়িতে থাকা লোককে গুলি করছে। গাড়ির সামনে কয়েকজন মানুষের লাশ। গাড়ির ভিতর লোকটি বেঁচে থাকার জন্য ছটফট করছে। আমরা তিনজন গাড়ি থেকে নেমে লোকগুলোর কাছে যাই। লোকগুলো আমাদেরকে দেখে গুলি করা বন্ধ করে দেয়। তারপর আমাদের উপর গুলি শুরু করে দেয়। ভাগ্য ভালো যে সবুজ ও রুবেল তাদের সঙ্গে পিস্তল নিয়ে এসেছিল। তখন সবুজ ও রুবেল ছেলেগুলোর উপর গুলি করতে থাকে। আমি সোজা গাড়ির কাছে গিয়ে লোকটিকে গাড়ির থেকে বের করে একটা সেফ জায়গায় রেখে আসি। এতক্ষণে সবুজ ও রুবেল সব কয়টারে আহত করে ফেলেছে। আমি ছেলেগুলোর কাছে আসতে ছেলেগুলো ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তখন আমি বললাম, এই তোরা কাঁপতেছিস কেন? তখন একটা ছেলে বলে, ভাই, আপনি আসলাম শিকদারের খুনি রাহুল না? হ্যাঁ, শুধু আসলাম শিকদার না, এই শহরের বড় বড় সব সন্ত্রাসীদের আমিই মেরেছি। ভাই প্লিজ, আপনি আমাদেরকে প্রাণে মারবেন না। আমরা একজনের হয়ে কাজ করি, আর তার কথায় মন্ত্রী সাহেবকে মারতে এসেছি। কি? উনি মন্ত্রী? হ্যাঁ ভাই। তারপর ছেলেগুলোকে ওখানে মেরে লোকটির কাছে চলে আসি। বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? আজকে তুমি না থাকলে কি যে হতো। আঙ্কেল, এসব কি বলেন? এটা তো আমার কর্তব্য। তখন মন্ত্রী সাহেব বললেন, আজ থেকে তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলতে পারো। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। তুমি চিন্তা করো না, কোনো সাহায্য লাগলে আমি তোমার পাশে সব সময় আছি। সেদিন মন্ত্রী সাহেবের আশ্বাস পেয়ে হয়ে গেলাম মাফিয়া কিং। 3 মাস পর একটা বড় খুনের দায়ে জেল থেকে বের হলাম আজ। এখন বাংলাদেশের সবাই আমাকে দেখে ভয় পায়, কারণ 3 মাস আগে
আমি এই দেশে সব বড় বড় গ্যাং লিডারদের মেরেছি। এখন এই বাংলাদেশে শুধু আমার কথাই চলে। জেল থেকে বের হয়ে দেখি সবুজটা 25 থেকে 26টা গাড়ি নিয়ে এসেছে। বাবা মা কেউ আসেনি, কারণ মা বাবা কখনো ভাবতেই পারেনি আমি একজন মাফিয়া কিং হব। গাড়ি নিয়ে একটা নতুন বাসায় গিয়ে উঠি, তারপর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। এভাবে কেটে যায় 5 দিন। 5 দিন পর আজকে ভার্সিটি যাব। প্রায় 3 মাস 15 দিন হলো ভার্সিটি যাই না। তাই সকালে ফ্রেশ হয়ে ভার্সিটি চলে গেলাম। ভার্সিটি আসতেই প্রিয়া আমার কাছে দৌড়ে চলে আসে। এসেই বলতে লাগলো, রাহুল, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। আমাকে কেন আপনি খুঁজবেন? ও তুমি বুঝবে না, আসো ক্যাম্পাসে গিয়ে বসে পড়ি। তারপর দুজনে ক্যাম্পাসে গিয়ে গল্প করতে লাগলাম। প্রিয়ার কথা শুনে মনে হলো প্রিয়া এই কদিনে আমায় অনেক ভালোবেসে ফেলেছে। এদিকে ভার্সিটির একটা কোণায় একটা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তাই সেখানে দৌড়ে গিয়ে দেখি সাজ্জাদ রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। আমার তো দেখেই মাথা গরম হয়ে গেল। দেখলাম একটা মেয়ে সাজ্জাদকে ধরে কান্না করছে। তখন আমি বললাম, সাজ্জাদের কি হয়েছে আর এভাবে সাজ্জাদকে কারা মেরেছে বলতে পারবে? ভাইয়া, আগে আপনি আমার বয়ফ্রেন্ডকে বাঁচান, তারপর আমি আপনাকে সব খুলে বলছি। তারপর আমি সাজ্জাদকে নিয়ে হসপিটালে চলে আসি। হসপিটালে আসতেই ডাক্তার বলল, এ পজিটিভ রক্ত লাগবে 1 ব্যাগ, এক্ষুনি রক্ত লাগবে, তাড়াতাড়ি ম্যানেজ করুন। তখন মেয়েটি বলল, ভাইয়া, আমার রক্তের গ্রুপ এ পজিটিভ, আমি রক্ত দিব সাজ্জাদের অপারেশনের জন্য। 4 ঘন্টা পর সাজ্জাদের জ্ঞান ফিরল। এখন সাজ্জাদ পুরোপুরি সুস্থ। বন্ধু, তুই এখানে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ রে বন্ধু, তোকে এই অবস্থায় রেখে আমি কোথাও যেতে পারি তুই বল? আর এই মেয়েটা কে রে? তোর জন্য অনেক কান্না করেছে। ভাইয়া, ও হলো মনি, আমার গার্লফ্রেন্ড। কি? তলে তলে এত দূর? ভাইয়া, সুমন নামে আমাদের ভার্সিটির এক ছেলে আমাকে ও মনিকে অনেক অত্যাচার করেছে। সুমনের লোকগুলো আমাকে আজ মেরে ভার্সিটির মাটিতে ফেলে দিয়েছে। কি? কার এত বড় সাহস তোর গায়ে হাত তুলে? চল, তাকে আজকে মজা দেখাচ্ছি। তখন সাজ্জাদকে নিয়ে সুমনের আড্ডায় চলে আসি। তারপর সবকটার হাত পা ভেঙে হসপিটালে পাঠিয়ে দেই। তারপর সাজ্জাদ ও মনিকে তাদের বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় চলে আসি। বাসায় এসেই শুনলাম বাবার ট্রান্সফার হয়ে গেছে রাজশাহীতে। তাই আজকে রাতেই রাজশাহী যেতে হবে আমাদের। কি আর করার, রাজশাহী চলে এলাম রাতের আধারে। পরের দিন রাজশাহী শহরে হাঁটতেছি, তখন একটা মেয়েকে দেখতে পেলাম। মেয়েটাকে চেনা চেনা লাগতেছে। তখন ওই মেয়েটা আমার সামনে আসার পরে খেয়াল করে দেখলাম এ তো মিতু। তখন মিতু আমার কাছে এসে বলতে লাগলো, আরে রাহুল না, তুমি রাজশাহীতে কি করো? এই তো কালকে একটা বন্ধুর সাথে রাজশাহী বেড়াতে এসেছি। আমি মিথ্যা বললাম। তা তুমি এখানে কি করো? এখানে কি কোনো কাজে এসেছো? আরে না, রাজশাহীতে আমাদের বাসা। কি? হ্যাঁ, চলো আজকে আমার সাথে তুমি আমাদের বাসায় যাবে। আরে না, লাগবে না, অন্য একদিন যাব। না, আমি কিছু শুনতে চাই না, তোকে আজকে আমার সাথে আমাদের বাসায় যেতেই হবে। ওকে চলো। মেয়েটার হাবভাব দেখে মনে হলো মেয়েটা আমাকে ভালোবেসে ফেলেছে। তাই কিছু না বলে মিতুর সাথে একটা গাড়িতে করে মিতুদের বাসার উদ্দেশ্যে রওনা দেই। আসার সময় গাড়িতে মিতুকে বলি, মিতু একটা কথা বলি, রাগ করবে না তো? রাগ করার কি আছে? মিতু, তোমার কি বয়ফ্রেন্ড আছে? আরে না, এখনো তো মনের মতো কাউকে পাইনি, তাহলে বয়ফ্রেন্ড আসবে কোথা থেকে? এই কথা শুনে আমি তো মনে মনে অনেক খুশি। তখন মিতু বলল, চলো বাসায় এসে পড়েছি, আর এভাবে হাসার কি আছে? হ্যাঁ, গাড়ি থেকে নেমে মিতুদের বাসায় এসে দেখি, ওমা, এটা কি বাড়ি নাকি রাজপ্রসাদ? সেদিন রুবেল ঠিকই বলেছিল, মিতুর বাবা বাংলাদেশের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। তখন কিছু সিকিউরিটি আমাকে দেখে সালাম দিল। আমি নিজেও জানি না আমাকে কেন সালাম দিল। তারপর মিতু কলিং বেল বাজাতেই মিতুর মা এসে দরজা খুলে দেয়। আমি মিতুর মাকে দেখে সালাম দিলাম। আন্টি কেমন আছেন? বাবা, ঈশ্বরের কৃপায় ভালোই আছি। আসো বাবা, ভিতরে আসো। মিতু, এই ছেলেটা কে? রাহুল? হ্যাঁ মা। তারপর ভিতরে গিয়ে সোফায় বসে পড়ি। মিতু ও আন্টি আমাকে নিয়ে কি যেন আলোচনা করছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন মিতু আমাকে বলল, তুমি কি খাবে, চা না কফি? একটা হলেই হবে, আমি দুটোই পছন্দ করি। তখন মিতু কফি বানাতে চলে যায়। আন্টি আমার কাছে এসে বলে, বাবা রাহুল, তোমার বাড়িতে কে কে আছে? মা বাবা ছাড়া আর কেউ নেই।
তখন মিতু চলে আসে। বাবা, তুমি আর মিতু বসে গল্প করো, আমি আসতেছি। তারপর মিতু আমাকে নিয়ে তার রুমে চলে যায়। রুমটা অনেক সুন্দর করে গোছানো, একদম মিতুর মতো। আচ্ছা, তুমি এখানে কতদিন থাকবে? এই তো 2 মাস, তারপর ঢাকায় চলে যাব। ও আচ্ছা, তুমি এখানে থেকে যাও না আমার জন্য। কেন? আমি এখানে থাকবো কোন দুঃখে? মিতুর সাথে কথা বলছিলাম, তখনই বাসায় আঙ্কেল চলে আসে। আমি আঙ্কেলের সামনে যেতেই অবাক, কারণ এনাকে তো আমি একটা 18 কোটি টাকার ছিনতাইয়ের হাত থেকে বাঁচিয়েছি। আরে বাবা, তুমি এখানে আমার বাসায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ আঙ্কেল, আমি আপনার মেয়ে মিতুর সাথে এসেছি। তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব বাবা। তুমি সেদিন আমায় যদি ওই ছিনতাইকারীদের হাত থেকে না বাঁচাতে, তাহলে আজকে আমাদের হয়তো পথে বসতে হতো। আপনি কি যে বলেন না আঙ্কেল, এটা তো আমার দেশের সব মানুষের প্রতি কর্তব্য। আঙ্কেলের সাথে কথা বলছি, এদিকে মিতু আমার দিকে হা হয়ে তাকিয়ে আছে। ভাবতেই পারিনি যে আঙ্কেলের সাথে আমার আগে থেকেই পরিচয়। তারপর আরও কিছুক্ষণ তাদের সাথে গল্প করে বাসায় চলে আসি। ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে বাবা আমার রুমে চলে আসে। সচরাচর বাবা আমার রুমে বেশি আসে না। আজ হঠাৎ দেখে চমকে উঠি। বাবা, তুমি এখানে? হ্যাঁ রে, একটা কথা বলার জন্য এসেছি। হ্যাঁ বাবা, বলো। বাবা রাহুল, তোর জন্যই আমি ঢাকা শহর থেকে রাজশাহীতে এসেছি। এখানে এমন কোনো খারাপ কাজ করবি না যেখানে আমার মান সম্মান ধুলোর সাথে মিশে যায়। ওকে বাবা। এবার রেডি হয়ে নে, তোকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে অফিসে চলে যাব। তারপর ফ্রেশ হয়ে সকলে মিলে নাস্তা করে নেই। তারপর বাবার সাথে ভার্সিটি চলে আসি। বাবা প্রিন্সিপাল স্যারের সাথে কিছু কথা বলে অফিসে চলে গেল। আমি ক্যাম্পাসে গিয়ে বসে বই পড়তেছি। তখন কিছু মেয়ে এসে বলল, এই ছেলে, তোমাকে আমাদের বড় আপু ডাকছে। তোমাদের আপুকে এখানে আসতে বলো। আমাদের সাথে না গেলে কিন্তু তোকে তুলে নিয়ে যাব। এটা আপুর অর্ডার। ওকে চলেন, আমি কোনো ঝামেলা চাই না। তারপর তাদের বড় আপুর সামনে গিয়ে দেখি এ তো মিতু। আমি অবাক, কারণ মিতু এই ভার্সিটিতে পড়বে আমি কখনোই ভাবতে পারিনি। কিরে ছ্যামরা, তুই এখানে? তুই এই ভার্সিটিতে কি করিস? না মানে এমনি দেখতে এলাম ভার্সিটির পরিবেশটাকে, কিরকম লাগে আর কি। তাই বল, তোর হাতে বই কেন? ভার্সিটিতে ক্লাস করবি নাকি? এই বইগুলো আমার এক বন্ধুর, আমাকে বইগুলো দিয়ে হারিয়ে গেছে। এই তোরা সবাই যা এখান থেকে, আমার ওর সাথে কিছু পার্সোনাল কথা আছে। তখন মেয়েগুলো সেখান থেকে চলে গেল, আর মিতু আমার সাথে বিভিন্ন বিষয় শেয়ার করতে লাগলো। মিতুর কথা শুনে বুঝলাম মিতু আমার প্রতি অনেক দুর্বল হয়ে পড়েছে। এভাবে দিন কাটতে লাগলো। দিন দিন মিতু আমার প্রতি দুর্বল হয়ে পড়ে, আমার প্রেমে পড়ে যায়। আমিও যে তার প্রতি দুর্বল হইনি তা বলা বাহুল্য। আমিও মিতুকে প্রথম দেখায় ক্রাশ খেয়েছিলাম, পরে আস্তে আস্তে তার প্রেমে পড়ে যাই। একদিন ভার্সিটিতে দাঁড়িয়ে কিছু ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, তখন পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখে। আমি পিছনে তাকিয়ে দেখি এ তো মিতু, আর তার হাতে ছিল এক গুচ্ছ সাদা গোলাপ ফুল। সাদা গোলাপ ফুল আমার খুব প্রিয়, তাই মিতুর হাতে গোলাপ ফুল দেখে আমি অবাক। তখন মিতু আমার দিকে ফুলগুলো বাড়িয়ে দিয়ে বলল, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর সারা জীবন এভাবে ভালোবাসতে চাই। আমাকে কি দিতে পারবে সেই অধিকার? আমি কি বলবো বুঝতে পারছি না, আর ভার্সিটির সকলে আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। তখন মিতু বলল, কি হলো, কিছু বলছো না যে? কি বলবো, আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। কেন, তুমি আমায় ভালোবাসো না? ভালোবাসি তো, কিন্তু এখন বলবো না, সময় হলে বলবো। আমি আর এক মুহূর্ত ভার্সিটিতে দাঁড়িয়ে না থেকে সোজা বাসায় চলে এলাম। এদিকে মিতু আমার উপর প্রচণ্ড রেগে যায়। বাসায় এসে ফ্রেশ হয়ে ভাবতেছি, মিতুকে তো আমি অনেক অনেক ভালোবাসি, কিন্তু তাকে আমার জীবনের সাথে জড়ানো কি ঠিক হবে? কারণ আমি একজন মাফিয়া, আমার অনেক শত্রু আছে, কখন যে কি হয় বোঝা যায় না। এখন মিতুর ভালোবাসা অ্যাকসেপ্ট করব না, ফিরিয়ে দিব এসব ভাবতেছি, তখন সবুজ ফোন করে বলে, ভাইয়া আমাদেরকে কি ভুলে গেলেন? না রে, তোদের ভুলে থাকা যায় কখনো? তোদেরকে ছাড়া তো এ রাজশাহীতে আমার কিছুই ভালো লাগছে না। তা আপনি তো আমাদেরকে একদিনও ফোন করলেন না। আমাদের কি অবস্থা হয়েছে জানেন? কেন, আবার তোদের কি হলো? ভাইয়া, এমপির ছেলেকে মারার পর থেকে এমপি আমাদের পিছনে পুলিশ লাগিয়ে দিয়েছে। এখন আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। ও, আগে আমাকে বলবি না? আমি আজকেই সব ঠিক করে দেব।
আর একটা কথা, এদিকে তোদের ভাবির সাথে দেখা। কি? ভাইয়া ভাবি ওখানে কি করে? আরে তোদের ভাবির বাসা হলো রাজশাহীতে। আরও কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিই। তারপর মেহমুদকে ফোন করে সবুজের পেছন থেকে পুলিশদের পিছন নেওয়া বন্ধ করে দেই। পরের দিন সকালে ঘুমিয়ে আছি, তখন বাবা আমার রুমে চলে আসে। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানায় বসে পড়ি। তখন বাবা বলল, আজকে রাজশাহীতে তার একজন বন্ধুর বাসায় যাবে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে থাকতে বলল। আমি যাব না বললাম, কিন্তু বাবার জোরাজুরিতে আমি আর না করতে পারলাম না। তাই সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসি। তারপর সকলে মিলে নাস্তা করে গাড়ি নিয়ে বাবার বন্ধুর বাসার উদ্দেশ্যে রওনা দিই। বেশ কিছুক্ষণ পর গন্তব্যস্থলে চলে আসি। আমার গাড়ি থেকে নামার কোনো মনে চাচ্ছে না, কারণ আমার কোনো আত্মীয়দের বাড়িতে যেতে ভালো লাগে না। মা অনেকবার ডাকার পর গাড়ি থেকে নেমে আমি তো অবাক, কারণ এই বাড়িটা তো মিতুদের বাসা। এই বাড়িতে আমি আরও একদিন এসেছি, আপনারা তো জানেনই। গাড়ি থেকে নেমে আমার খুশি দেখে খেয়ে মনে মনে অনেক আনন্দ। আমি জীবনেও ভাবতে পারিনি মিতুর বাবা আর আমার বাবা ফ্রেন্ড হবে। তখন মা বলল, কি রে বাবা, কি দেখিস? আয় ভিতরে আয়। তখন মা বাবা ভিতরে চলে গেল, আমি একটু পরে গেলাম। আমার মনে মনে তো লুঙ্গি ডান্স হচ্ছে। ভিতরে যেতেই আন্টি বলল, আরে বাবা রাহুল, তুমি এখানে আজকে কি মনে করে? না আন্টি, কিছু না, মার সাথে এসেছি। আরে ও আমার ছেলে রাহুল, তুমি আগে থেকে চেনো নাকি আমার ছেলেটাকে? হ্যাঁ, রাহুলই তো আমাদের 16 কোটি টাকার ছিনতাইয়ের হাত থেকে বাঁচিয়েছে। কি বলিস এসব? আমার ছেলে এত ভালো হলো কখন থেকে? আন্টি ও মা আমার সম্পর্কে কথা বলতেছে আর জোরে জোরে হাসতেছে। আমি তাদের মাঝে না থেকে মিতুর রুমে গিয়ে মিতুর জিনিসগুলো ভালো করে দেখতেছি। টেবিলের উপর একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটা নিয়ে মিতুর বিছানায় শুয়ে পড়ি। সম্পূর্ণ ডায়েরিটা আমাকে নিয়ে লেখা। ডায়েরিটা পড়ে অনেক মজা পেলাম। ডায়েরিটা পড়ে বুঝতে পারলাম মিতু আমাকে অনেক অনেক ভালোবাসে। বিকালবেলা মিতু বাসায় ফিরে কান্না করছে আর তার মাকে বলছে, মা, আমি রাহুলকে অনেক ভালোবাসি, কিন্তু পাগলটা আজকে ভার্সিটিতে আসেনি মা। কি বলিস এসব? বাসায় মেহমান এসেছে, তারা শুনতে পেলে কি ভাববে জানিস? কে জানে, জানুক। আমি রাহুলকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি যেভাবে হোক আমার রাহুলকে এনে দাও। আরে মা, তুমি আগে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় ভাবতেছি তোমার ব্যাপার। তখন মিতুর মা মিতুর পাগলামি দেখে হাসতে থাকে। তখন মিতু তার রুমে এসে আমাকে দেখে চমকে যায়। কুত্তা, তুই এখানে আমার রুমে কি করিস? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে দেখতে এলাম। মিথ্যা বললাম। আজকে ভার্সিটিতে আসিস নাই কেন? তোদের বাসায় আসবো বলে ভার্সিটি যাইনি। এভাবে কেটে যায় 15 দিন। 15 দিন পর হঠাৎ একদিন আন্টি আমাকে ফোন করে বলে, মিজু বাবা, তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। মিতু কাল রাত থেকে রুমের দরজা লাগিয়ে দিয়ে শুধু কান্না করছে, এখনো কিচ্ছু খায়নি। আমি আন্টির কথা শুনে অনেক ভয় পেয়ে যাই, তাই তাড়াতাড়ি গাড়ি নিয়ে মিতুদের বাসায় চলে আসি। বাসায় আসতেই, বাবা দেখো, মিতু দরজা খুলছে না। কি বলছেন আন্টি? দাঁড়ান, আমি দেখছি। মিতুর রুমের সামনে গিয়ে মিতুর দরজায় ঠক দিয়ে মিতুকে ডাকতে দরজা খুলে দিল। আন্টি বলল, তুমি নাকি রাত থেকে না খেয়ে আছো, আর এভাবে দরজা বন্ধ করে রাখো কেন? ঘুমিয়েছিলাম, তাই শুনতে পাইনি। রাত থেকে বিকাল পর্যন্ত কেউ ঘুমায়? হ্যাঁ, আমি ঘুমাই, তাতে তোর কি? কুত্তা, তুই তো আমাকে ভালোবাসিস না। মিতুর চোখ মুখ দেখে মনে হচ্ছে রাত থেকে এখন পর্যন্ত অনেক কান্না করেছে। চোখের নিচে কালো দাগ পড়ে আছে। তাই মিতুকে বললাম, তোমার চোখ মুখ এত লাল হয়েছে কেন? না, এমনি চোখে পোকা পড়েছিল। আমাকে পাগল পেয়েছো? আমি কি কিছুই বুঝি না? তুমি কাল রাত থেকে অনেক কান্না করেছো, তাই না? আরে পাগল, আমি কান্না করতে যাব কোন লক্ষ্যে? ওকে, বাদ দাও ওসব। এখন আসো, আমার সাথে খাবার খাবে। রাত থেকে না খেয়ে একেবারে শুকিয়ে গেছো। কে বলেছে আমি রাতে খাইনি? আমি তো 2-3 ধরে কোনো কিচ্ছু খাইনি। কুত্তা, তোর জন্যে। কি? আমার জন্য? হ্যাঁ, তোর জন্যে। এখন চলো আমার সাথে। কোথায় যাবো এখন? কোথায় যাবে আবার? খাবার খাবে? এভাবে না খেয়ে থাকবি নাকি? আমি এখন খেতে পারবো না, রাতে খাবো। কি? কখনো চর খেয়েছো?
কুত্তা, তুই আমায় চড় মারবি? তোর সাহস তো কম না। হ্যাঁ, খাবার না খেলে একটা না 60টা মারবো। আর আমার সাহসের কি দেখলে? যখন দেখবে ভয়ে কাঁপতে থাকবে। তারপর মিতুকে নিয়ে খাবার খাইয়ে দিয়ে তারপর বাসায় চলে আসি। পরের দিন আন্টি ফোন করে বলে, মিজু বাবা, একটু আমাদের বাসায় আসতে পারবে? ওকে আন্টি। তারপর আমি গাড়ি নিয়ে মিতুদের বাসায় চলে আসি। বাসায় আসতেই আন্টি বলল, বাবা, মিতুকে একটু শপিং করতে নিয়ে যাবে? ওকে আন্টি। তখন মিতু একদম নীলপরীর মতো সেজেগুজে আমার গাড়ির কাছে চলে আসে। আমি তো দেখেই আবারও ক্রাশ খেয়ে যাই। কেউ এত সুন্দর কি করে হতে পারে? কি রে কুত্তা, এভাবে কি দেখছিস? না কিছু না, তোমায় দেখছিলাম আর কি। মিতু এক ঝলক মুচকি হাসি দেয়। তোমার হাসিটা না অনেক সুন্দর। আমি তোমার হাসিটার প্রেমে পড়ে গেছি। তারপর দুজনে শপিং করতে গেলাম। মিতু অনেকগুলো শপিং করে আর সমস্ত ব্যাগ আমার হাতে। শপিং মলে হাঁটতে হাঁটতে হাতের ব্যথা উঠে গেছে। ভাইরে ভাই, আর জীবনে কখনো মেয়েদের সাথে শপিং করতে আসবো না। এরা কখন যে কি করে বুঝাই যায় না। মিতু আমার জন্য কিছু শপিং করে নিল। তারপর দুজনে বাসায় ফিরে এলাম। মিতু আমাকে শপিং ব্যাগটি এগিয়ে দিয়ে বলল, এনে, এটা তোর জন্যে। আমার জন্য মানে? ও তুই বুঝবি না, এনে এটা তোকে উপহার দিলাম। কি আর করার, বাধ্য ছেলের মতো নিয়ে নিলাম। তারপর বাসায় চলে গেলাম। 3 দিন পর অনেকগুলো কাজ করার পর শরীর ক্লান্ত হয়ে পড়ে, তাই বিকেলে একটু ঘুমিয়ে পড়ি। তখন মিতু আমাদের বাসায় চলে আসে। তখন আমি ঘুমিয়েছিলাম। সময় কত হবে সেদিকে আমার কোনো খেয়াল ছিল না। মিতু আমাকে ডাকতে আমার রুমে চলে যায়। মনে হয় আজকে কোনো মতলব আছে। আমি চোখ মুছতে মুছতে দেখলাম এটা মিতু। এই যে মিস্টার, ঘুম থেকে ওঠেন। তুমি আমার বাসায়? আমার তো বিশ্বাস হচ্ছে না। কেন আসতে পারি না? আর কয়েকদিন পর তো এটা আমার শ্বশুর বাড়ি হবে, তাই না? কি? এই কথা না বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। কেন এত জলদি কাজ কিসের জন্য? তোকে জানতে হবে না, তাড়াতাড়ি ওঠ কুত্তা, আমার দেরি হয়ে যাচ্ছে। কি আর করার, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি। নিচে এসে দেখি মিতু মার সাথে কি নিয়ে যেন কথা বলছে। আমি নিচে আসতেছি, দুজনেই চুপচাপ হয়ে দাঁড়িয়ে আছে। তখন মিতুকে নিয়ে চলে এলাম ঘুরতে। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে যায়, তাই বাসায় ফিরছি। মানে আজকে মিতু আমাদের বাসায় আসবে বলে বায়না ধরে, তাই মিতুকে নিয়ে এলাম। বাসায় এসে দেখি পুরো বাড়ি অন্ধকার, সবগুলো রুমের লাইট অফ করা। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতেই অন্ধকারের কারণে মিতু আমাকে জড়িয়ে ধরে। মনে হয় পাগলিটা অনেক ভয় পেয়েছে। আমি মা বাবাকে ডাকতে থাকি। দুজনে ভিতরে যেতেই কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যাই। মিতু আমার বুকের উপর মুখ লুকিয়ে আমাকে জড়িয়ে ধরে। আমাকে ছেড়ে দেওয়ার কোনো নামই নেই। তখন হঠাৎ লাইট জ্বলে উঠল। আমাদেরকে এভাবে দেখে সবাই হাসতেছে। তখন মিতু লজ্জায় আমার বুকের মাঝে মুখ লুকিয়ে নেয়। তখন সবাই একসাথে বলতে থাকে, হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে রাহুল, হ্যাপি বার্থডে রাহুল। ও আমার মনে ছিল না আজকে আমার বার্থডে। সামনে তাকিয়ে দেখি সবুজ ও রুবেল এবং মিতুর পরিবারের সকলে উপস্থিত। আমি তো অবাক, সকলকে একসাথে দেখবো এটা কখনোই ভাবতে পারিনি। সবুজদেরকে তো আমি কিছুই বলিনি, তারা কিভাবে এলো? মনে হয় মা বলেছে। তখন মিতু আমাকে সকলের সামনে একটা হীরার আংটি দিয়ে প্রপোজ করে। আমি লজ্জামাখা মুখ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। আসলে আমার একটু লজ্জা বেশি। তারপর আমিও মিতুকে একটা হীরার আংটি দিয়ে প্রপোজ করি। তারপর জন্মদিনের কেক কাটা হয়। আমাদের বাড়িতে অনেকগুলো মেহমান উপস্থিত। তখন বাবা সকলের সামনে আমাদের বিয়ের দিন ঠিক করে, আগামী মাসের 10 তারিখ। তার মানে এখনো 1 মাস বাকি। 1 মাস পর আজকে আমাদের বিয়ে। বিয়ের সমস্ত কাজ শেষ। এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। ভিতরে যেতে একটু লজ্জা করছে। সকল বন্ধুরা এক ধাক্কা দিয়ে ভিতরে পাঠিয়ে দিল। ধাক্কা খেয়ে আমি সোজা মিতুর কাছে গিয়ে পড়ি। মিতু লাল শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বিছানায় বসে আছে। আমি মিতুর সামনে যেতেই মিতু বিছানা থেকে নেমে আমার পা ধরে সেলাম করে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি কুত্তা, আমি তোর কোন জন্মের মা লাগি? হ্যাঁ, ও সরি। তখন আমি মিতুর পা ধরতে যাব। এ কি করছো তুমি?
তুমি আমার পা ধরছো কেন? আমি তো শুনেছি বাসর ঘরে স্ত্রী তার স্বামীর পা ধরে সালাম করে। কেন সবাই যা করে আমি তার বিপরীত করব? কি বলো তুমি? পাগল একটা। তারপর বিছানায় শুয়ে পড়ি। মিতু আমার বুকের উপর শুয়ে পড়ে। তারপর হারিয়ে যাই স্বপ্নের রাজ্যে। এভাবে কেটে যায় 3 মাস। একদিন মিতুকে নিয়ে কলেজে চলে যাই। মিতু তার বান্ধবীদের সাথে কথা বলছে। আমি সেখানে না দাঁড়িয়ে সোজা ক্যান্টিনে চলে আসলাম। ক্যান্টিনে বসে কফি খাচ্ছি। তখন কিছু ছেলেকে মিতুর সাথে খারাপ ব্যবহার করতে দেখি। মিতু কান্না করতে করতে আমার কাছে চলে আসে। কার এত বড় সাহস আমার স্ত্রীর গায়ে হাত দেয়? আচ্ছা, ওই ছেলেগুলো। আসো আমার সাথে। তারপর মিতুকে নিয়ে ছেলেদের কাছে চলে আসি। কিরে, তোরা নাকি আমার স্ত্রীর সাথে বাজে ব্যবহার করছিস? সুন্দরী, আমাদের পছন্দ হয় না, শেষে এই ছেলেটাকে স্বামী বানালে। কি বলছিস কি? ও আমার স্ত্রী। ভালোভাবে কথা বল, না হলে কিন্তু। চুপ কর শালা। জানিস আমি কে? আর আমার মুখে মুখে কথা বলিস? এমন মারবো না। না ভাইয়া, আমি জানি না আপনি কে। তবুও একটা মেয়ের শরীরে হাত দেওয়ার অধিকার তার স্বামীর থাকে, অন্য কোনো পুরুষের না। শালা আবার কথা বলিস? এমন মারবো না, নিজের নাম সহ 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। ছেলেটার কথা শুনে আমার মাথায় রক্ত উঠে যায়। তখন রেগে গিয়ে ছেলেটাকে উড়াধুরা চড় মারতে থাকি। তখন ছেলেটা সেখান থেকে পালিয়ে যেতে যেতে বলছে, শালা তোকে আমি দেখে নিব, তুই দাঁড়া এখানে। যা যা, তুই কাকে নিয়ে আসবি আয়, আমি কাউকে ভয় করি না। তখন ছেলেটা কাকে যেন ফোন দিল। বেশ কিছুক্ষণ পর বেশ কয়েকটা গাড়ি এসে থামলো ভার্সিটির মাঠে। গাড়ি থেকে অনেকগুলো লোক নেমে সোজা আমার কাছে এসে দাঁড়ায়। কে রে তুই? তোর বড় পাখনা গজিয়েছে না? তুই ফারুক খন্দকারের ছোট ভাইয়ের গায়ে হাত তুলিস? আমি কাউকে ভয় করি না, ডাক তোদের বড় ভাইকে। আর সাহসের কি দেখলে? তখন একটা লোক এসে বলে, কে রে তুই? আমার এলাকায় এসে আবার আমার লোকের উপরে বড় বড় কথা বলিস? যখন লোকটি আমার কাছে চলে আসে তখন আমাকে দেখে থরথর করে কাঁপছে। মনে হয় ভূত দেখার মতো অবস্থা। ভাই, আপনি এখানে? হ্যাঁ আমি। ভাই, আমাদের ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদের ক্ষমা করে দেন। এই তোরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? বড় ভাইয়ের কাছে ক্ষমা চা। তখন সবগুলো অস্ত্র ফেলে দিয়ে আমার কাছে ক্ষমা চায়। আমাদের ক্ষমা করে দেন। এরকম ভুল যেন আর না হয়। তখন ফারুক খন্দকার তার ছোট ভাইকে আমার কাছে ডাক দেয়। এই, তুই জানিস ভাই কে? ভাই হলো বাংলাদেশের মাফিয়া কিং, যার একটা শিরায় আমরা সবাই 1 মিনিটে মারা যেতে পারি। ক্ষমা চায় ভাইয়ের কাছে। ভাইয়া, আমাকে ক্ষমা করে দেন, আর আমি জীবনেও কোনো নারীর সাথে বাজে ব্যবহার করব না। ইটস ওকে, নারীদের সম্মান করতে শিখো, নির্যাতন নয়। ওকে ভাইয়া। তখনই লোকগুলো চলে যায়। এদিকে আমি মিতুর দিকে তাকিয়ে দেখি, মনে হয় ভূত দেখেছে। এতদিন মাফিয়া কিং রাহুলের সাথে সংসার করেছে, সে নিজেও জানে না। ওই লোকগুলো যা বললো তা কি সত্যি? কি বলল? ওই যে তুমি নাকি মাফিয়া কিং। হ্যাঁ, আমি সেই রাহুল যাকে সবাই মাফিয়া কিং নামে চেনে। ভার্সিটির সকলে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছে। কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। আমরা দুজনেই ভার্সিটি থেকে বাসায় চলে আসি। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করে নেই। দুজনে রুমের ভিতর বসে গল্প করতে লাগলাম। তখন মিতু বলে, রাহুল, আমার না একটা চাই। মানে? বুঝলাম না। আমার না একটা বেবি চাই, যাকে ঘিরে আমাদের সংসার সুখী হবে। এখনই লাগবে? যা দুষ্টু, তুমিও না। এভাবে কেটে যায় 1 বছর। 1 বছর পর আজকে মিতুর পেটের ব্যথা প্রচণ্ড হারে বেড়ে যায়। আমি কিছু ছেলের সাথে ক্যারাম খেলতেছি। তখন মিতু ফোন করে বলে, এই তাড়াতাড়ি আসো, আমি মনে হয় আর বাঁচবো না। কি সব আবল তাবল বকছো? মিতুর কথা শুনে আমি দৌড়ে বাসায় চলে আসি। মিতুর শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়েছে, চোখ মুখ লাল হয়ে গেছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। তখন বাবা গাড়ি বের করে। আমি মিতুকে নিয়ে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যাই। সময় যতই যাচ্ছে মিতুর যন্ত্রণার পরিমাণ ততই বাড়ছে। চিৎকার করে কান্না করে চলছে পাগড়িটা। তখন থেকে একটা কথা হলো না মিতুর সাথে আমার।
অসহ্য যন্ত্রণার অনেক কষ্ট হচ্ছিল। আসলে মা হতে হলে একটা মেয়েকে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়। তারপর ডাক্তার তাকে ডেলিভারি রুমে নিয়ে গেল, কিন্তু ডাক্তার আমাকে রুমের ভিতরে ঢুকতে দিল না। বাবা মা ও মৃত্যুর পরিবারের সকলে চলে আসে। বেশ কিছুক্ষণ পর ডাক্তার ডেলিভারি রুম থেকে বেরিয়ে এলো। ডাক্তার সাহেব, আমার স্ত্রী এখন কেমন আছে? চিন্তার কোনো কারণ নেই, আপনাদের কন্যা সন্তান হয়েছে, মা ও শিশু দুজনেই বেঁচে আছে। ডাক্তারের কথাগুলো শুনে বুকে প্রাণ ফিরে এলো। ডাক্তার সাহেব, আমি কি ভিতরে যেতে পারি? ওকে যাও, কিন্তু বেশি কথা বলতে পারবে না। ওকে ডাক্তার সাহেব। তারপর ভিতরে গিয়ে দেখি ঈশ্বর আমাদের অনেক কিউট একটা মেয়ে দিয়েছে। মৃত্যু শুকিয়ে একদম কাঠ হয়ে আছে। তারপর হসপিটাল থেকে রিলিজ নিয়ে মৃত্যুকে নিয়ে বাসায় চলে আসি। বাবা মাকে দেখে মনে হলো তারা অনেক খুশি, কারণ আজকের পর থেকে তাদের একজন খেলার সাথী হলো। মৃত্যু ও আমি রুমে বসে আছি। তখন মৃত্যু বলল, আমার না অনেক ভয় করে। কেন, কি নিয়ে ভয় তোমার? তুমি আমাকে রেখে কখনো চলে যাবে না তো? আরে পাগলি, তোমাকে রেখে কোথায় যাব? তুমি তো আমার জান। সত্যি করে বলছো তো? তারপর মৃত্যু আমার তার দুঠোঁট একসাথে করে নেয় এবং আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এভাবে আমাদের সুখের সংসার চলতে থাকে।